ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 3-র বায়োলজির একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ অ্যানালাইসিস করব। তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে 35, তার জন্য সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একটি স্ত্রী স্তবকের একক হলো। এ নাম্বারে বলেছে গর্ভপত্র, বিতে বলেছে ডিম্বাশয়, সিতে বলেছে পুংকেশর, ডিতে বলেছে ডিম্বক। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা 2017-তে এসেছিল। ওকে, তো এক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো স্ত্রী স্তবকের একক, তাই তো স্ত্রী স্তবক যেটাকে ইংলিশে বলে কার্পেল। কার্পেল কী দ্বারা গঠিত হয় আমরা জানি, ডিম্বাশয় দ্বারা, গর্ভমুণ্ড দ্বারা, গর্ভনালী দ্বারা, আর হচ্ছে এগুলো দ্বারা গঠিত হয়, তাই তো। এবার এই তিনটা জিনিস কিসে থাকে তুমি বলো? এই তিনটা জিনিস থাকে আমাদের গর্ভপত্রের মধ্যে, তাই তো। তাহলে স্ত্রী স্তবকের একক কী হবে আমাদের? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কার্পেল বা গর্ভপত্র, অর্থাৎ এ নাম্বার অপশানটা কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট হচ্ছে। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো 2017-তে এসেছিল। ওকে, ভালো করে দেখবে। তাহলে কি হলো ব্যাপারটা? স্ত্রী স্তবক গঠিত হচ্ছে তিনটা অংশ দিয়ে, একটা হচ্ছে ওভারি, একটা হচ্ছে স্টিগমা, একটা হচ্ছে স্টাইল অর্থাৎ গর্ভনালী দিয়ে, আর এর এককই হচ্ছে আমাদের গর্ভপত্র। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশান রাইট। এরপরে নেক্সট, নিম্নলিখিতগুলির কোনটি স্বপরাগযোগের সুবিধা হিসেবে বিবেচিত হয়? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা 2019-এ এসেছিল। এ নাম্বারে বলেছে এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়। এই প্রক্রিয়ায় কোনো বাহকের ওপর নির্ভর করতে হয় না। এই প্রক্রিয়ায় অসংখ্য পরাগরেণুর প্রয়োজন হয় না। উপরের সবকটি। দেখো, আমরা যদি বলি স্বপরাগযোগ মানে কি? স্বপরাগযোগ মানে হচ্ছে যে সমস্ত পরাগযোগ অর্থাৎ একই গাছের মধ্যে হবে। অর্থাৎ একটা যদি গাছ থাকে, ধরো এটা একটা গাছ, ওকে, ধরো এটা একটা গাছ, তো এখানে একটা ফুল রয়েছে, এখানে একটা ফুল রয়েছে, তালের মধ্যে ধরো, তাহলে কি হবে? পরাগযোগটা এখান থেকে এখানে পরাগরেণুটা পড়ে পরাগযোগ হবে। অর্থাৎ এক্ষেত্রে একই গাছের মধ্যে পরাগযোগ হচ্ছে। যেহেতু একই গাছের মধ্যে পরাগযোগ হচ্ছে, তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে কোনো বাহকের কি দরকার রয়েছে? না, কোনো বাহকের কিন্তু আমাদের প্রয়োজন নেই এক্ষেত্রে। তাহলে কিন্তু আমাদের বি নাম্বার অপশনটা একদম রাইট বলেছে। এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়, অবশ্যই স্বপরাগযোগের বিশুদ্ধতা অবশ্যই রক্ষা পায়। আর এই প্রক্রিয়ায় অসংখ্য পরাগরেণুর প্রয়োজনও হয় না, ঠিক আছে, ম্যাক্সিমাম পরাগরেণু রাখবে না। আর এক্ষেত্রে কিন্তু মনে রেখো পরাগরেণুর অপচয়টাও কম হয়। এগুলোই হচ্ছে আমাদের স্বপরাগযোগের সুবিধা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশনটা কিন্তু রাইট হচ্ছে, তাই না? তাহলে দেখো ওপরের সবকটি রাইট, 2019-এ এসেছিল, ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এরপর নেক্সট, একটি উদ্ভিদের রেণুমাতৃকোষ 24টি ক্রোমোজোম থাকলে শস্যতে কটি ক্রোমোজোম থাকবে? দেখো এটা একটা ম্যাথামেটিক্স, ওকে, এটা WBCS 2015-তে এসেছিল। এই অঙ্কগুলো খুবই সোজা আর মজাদার অঙ্ক। দেখো রেণুমাতৃকোষ কী হয় বলো তো? সবসময় মনে রাখবে রেণুমাতৃকোষ 2n, ঠিক আছে, অর্থাৎ ডিপ্লয়েড হয়। এক্ষেত্রে 2n এর মান রেণুমাতৃকোষ কত দিয়েছে আমাদের? 24। তাহলে এক্ষেত্রে তুমি n এর মান তো বের করতেই পারবে না। 24/2 করলে কত হচ্ছে আমাদের? 12। তাহলে এক্ষেত্রে আমরা n এর মান যেটা সেটা কত পেয়ে যাচ্ছি? 12 পেয়ে যাচ্ছি। এবার শস্য হলো, এক্ষেত্রে শস্য বলেছে, মনে রেখো শস্য কি হয়? ট্রিপ্লয়েড হয়, তাই তো, অর্থাৎ 3n হয়। এবার 3-র সাথে যদি আমি 12 যোগ করি, গুণ করি, 3 গুণ 12, তাহলে কত হবে? তাহলে 3 গুণ 12 করলে কত হবে বলো? 3 12 কত হয়? 36 হয়, 36। দেখো এতে 24 আছে, হবে না, বিতে 12 হবে না, 48 হবে না। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের 36 হলো। বুঝলে তো? খুবই সোজা একটা অঙ্ক। তাহলে প্রথমত রেণুমাতৃকোষ সবসময় মনে রাখবে 2n কত হবে? 24 হবে। আর এক্ষেত্রে তোমাদের যেহেতু শস্য বের করতে বলছে, আর সবসময় মনে রেখো শস্য হয় ট্রিপ্লয়েড অর্থাৎ 3n। তাহলে n এর মানটা কত বেরোলো আমাদের? এক্ষেত্রে 12। তো 12-র সাথে যদি আমি 3n অর্থাৎ 3 × 12 করি, তাহলে কিন্তু 36 আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে ডি নাম্বার অপশন আমাদের কিন্তু রাইট। এটা অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো কিন্তু দেয়, ওকে, ভালো করে দেখবে। পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে কি বলা হয়? এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা 2019-এও এসেছিল। ওকে, চালাজোগ্যামি বলে, পেরোগ্যামি বলে, না মেসোগ্যামি বলে, না অটোগ্যামি বলে? এক্ষেত্রে দেখো, যখন কোনো একটা পরাগনালী ডিম্বকের মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র, ইংলিশে বলে মাইক্রোপাইল আর বাংলায় বলে ডিম্বকরন্ধ্র, ডিম্বকরন্ধ্রের মধ্যে দিয়ে যখন যাবে, ভেদ করে যাবে অর্থাৎ ভ্রূণস্থলীতে প্রবেশ করবে, তখন তাকে কিন্তু পেরোগ্যামি বলা হয়, ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে এটা বি নাম্বার অপশন কিন্তু আমাদের রাইট হচ্ছে, পেরোগ্যামি অ্যান্সার। এটা অনেক ইম্পর্টেন্ট, 2019-এ এসেছিল, দেখো বি নাম্বার অপশন আমাদের রাইট। এরপর নেক্সট, চালতার ভোজ্য অংশটি হলো পুষ্পমঞ্জরি, না বৃত্তি, না পুষ্পাক্ষ, না মধ্যতা? দেখো তোমরা সবাই চালতা খেয়েছো, তাই তো। তো চালতার যে ভোজ্য অংশটা হয়েছে অর্থাৎ ফলের খাওয়ার অংশ, সেটা অবশ্যই কিন্তু বৃত্তি, স্যাপেলস হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের বি নাম্বার অপশনটা রাইট। এটা WBCS 2015-তে এসেছিল, এটাও একটা ইম্পর্টেন্ট। তাহলে চালতার ভোজ্য অংশটা কী হবে? বৃত্তি হবে, বি নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট,
এরপর নেক্সট হডিম্বকের ভ্রূণপোষক অর্থাৎ যেটাকে বলে নিউসিলাস। নিউসিলাস কি হয়, হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড হয়, না ট্রিপ্লয়েড, না পলিপ্লয়েড? এবার দেখো নিউসিলাস যেটা রয়েছে এটা কিন্তু মাতৃ উদ্ভিদের অংশ হয়। এবার যেহেতু মাতৃ উদ্ভিদের অংশ, এবার আমরা জানি যে মাতৃকোষ যারা হয় তারা কি হয়, তারা সবসময় ডিপ্লয়েড হয় অর্থাৎ 2n হয়, তাই তো? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ডিপ্লয়েড হবে। ওকে, তাহলে বি নাম্বার অপশন রাইট। এটা WBCS 2018-তে এসেছিল। ওকে, ইম্পর্টেন্টই। দেখো বি নাম্বার অপশনটা রাইট। টেস্টোস্টেরন খরিত হয় কোথার থেকে খরিত হয়? সার্টোলি কোষ থেকে, লেডিক কোষ থেকে, সেমিনিফেরাস টিউবেল থেকে, না স্পার্মাটোগোনিয়াল কোষ থেকে? এটা দেখো দুবার এসেছিল ইয়ারে, 2017-তো এসেছিল, তারপর আবার 6-এও এসেছিল। এবার তোমরা সবাই জানো টেস্টোস্টেরন কোথার থেকে খরিত হয়, এটা আমরা জানি পুরুষদের শরীর থেকে বেরোয়, তাই তো? তো শুক্রাশয়ের লেডিক কোষ থেকে অবশ্যই টেস্টোস্টেরন হরমোন খরিত হবে। তাহলে টেস্টোস্টেরন যেহেতু পুরুষের শরীর থেকে বেরোয়, এবার পুরুষের শরীরে যে লেডিক কোষ রয়েছে সেই লেডিক কোষের থেকে কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। ওকে, তাহলে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু বি নাম্বার অপশন রাইট। ওকে, সেমিনিফেরাস টিউবেল দেখা যায়। সেমিনিফেরাস টিউবেল কোথায় দেখা যাবে? বৃক্কে দেখা যাবে, না শুক্রাশয়, না ডিম্বাশয়, না ফুসফুসে? দেখো সেমিনিফেরাস টিউবেল হচ্ছে একটা থেকে কিন্তু আমাদের শুক্রাণু তৈরি হয়। এবার শুক্রাণু যেহেতু তৈরি হচ্ছে তাহলে বৃক্কে তো অবশ্যই শুক্রাণু তৈরি হবে না, তাহলে প্রথম নম্বর অপশানটা এমনিই কেটে দাও। তাহলে শুক্রাশয় অবশ্যই তোমাদের কি তৈরি হয়? পুরুষদের দেহে শুক্রাণু তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের বি নাম্বার অপশানটা রাইট হচ্ছে। ডিম্বাশয় তো হবেই না, ওভারি তো মহিলাদের ক্ষেত্রে হয়, তাহলে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কি দেখা যায়? প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, তাই তো? এটা হচ্ছে দুটো হরমোন কিন্তু মহিলাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর ফুসফুস তো হবেই না, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের বি নাম্বার অপশানটা রাইট হচ্ছে। ওকে, 2004 এসেছিল। এরপর নেক্সট কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে। কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করবে? ইস্ট্রোজেন, না LH এবং FSH? আচ্ছা, LH বলতে কি লিউটিনাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন। FSH প্রোল্যাকটিন হরমোন না প্রোজেস্টেরন? কর্পাস লিউটিয়াম এটা দেখো অনেক ইম্পর্টেন্ট, এটা দুবার এসেছিল, 2016-তেও এসেছিল, আবার 2024-এ এসেছিল, তাই না? অনেক ইম্পর্টেন্ট। দেখো কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে অবশ্যই মনে রাখবে প্রোজেস্টেরন, ঠিক আছে? প্রোজেস্টেরন কিন্তু আমাদের কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে। ডিম্ব স্ফুটনের পর ফলিকল কর্পাস লিউটিয়ামের রূপ নেয় এবং প্রোজেস্টেরন হরমোন কিন্তু এক্ষেত্রে খরিত করে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে ডি নাম্বার অপশনটা রাইট হচ্ছে। এরপর নেক্সট শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে কি বোঝায়? শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে এটা দেখো 2022-এ এসেছিল, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? ক্যাপাসিটেশন হচ্ছে শুক্রাণুর মাথার যে আবরণী রয়েছে সেটার পরিবর্তন, যেটাকে আমরা বলি অ্যাক্রোজোমাল এনজাইম মুক্ত হতে পারে। এক্ষেত্রে দেখবে শুক্রাণুর যে গঠনটা হয় কেমন হয়, এরকম টাইপের হয়, তাই তো? এই যে এরকম পুজের মতো, এই যে এরকম পুচ্ছ থাকে না একটা উপরের দিকে, যেটাকে আমরা বলি অ্যাক্রোজোম এনজাইম মুক্ত হয় এক্ষেত্রে ক্যাপাসিটেশনের ফলে। তাহলে সঠিক অ্যান্সার কি এক্ষেত্রে আমাদের কি হচ্ছে? দেখো শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে কি হয়? অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়। তাহলে এক্ষেত্রে অ্যাক্রোজোমগুলির উৎসেচক যেটা আছে উন্মুক্ত হচ্ছে, অর্থাৎ এখান থেকে রিলিজ হচ্ছে বা মুক্ত হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু সি নাম্বার অপশন আমাদের রাইট হচ্ছে। এরপর নেক্সট মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? এটা WBCS 2000 কততে এসেছিল? 5-এ এসেছিল। দেখো মানুষের দেহকোষ মনে রেখো কি হয়? অটোজোম 2n হয়, 46টি হয়, তাই তো? অটোজোম। আর সেক্স লিঙ্কের যেটা রয়েছে সেক্স ক্রোমোজোম কি হয়? সেটা দুটো হয়, তাই তো? পুরুষদের ক্ষেত্রে হয় XY আর মহিলাদের ক্ষেত্রে হয় XX, এটা তো তোমরা সবাই জানো। তাহলে অটোজোম কি হয়? 46টি হয়। তাহলে এক্ষেত্রে আমাদের 2n সমান কত হচ্ছে? 46, তাই তো? তাহলে n যদি তুমি বের করো তাহলে কত হবে? অবশ্যই 23 হবে। তাহলে মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত হলো? আমাদের 23টি হলো, ঠিক আছে? জোড়া কিন্তু লিখবে না, জোড়া লিখলে কিন্তু 0 হয়ে যাবে। 23 জোড়া মানে তো 46টি হয়ে যাচ্ছে, তাই তো? 44টিও হবে না, 22টিও হবে না। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের 23টি হবে, অর্থাৎ এ নাম্বার অপশন এক্ষেত্রে আমাদের রাইট হচ্ছে, তাই না? ওকে, দেখো এই নাম্বার অপশনটাই কিন্তু রাইট। এগুলো ভালো করে বুঝবে, ঠিক আছে? 2n ব্যাপারটা, 3n কার ক্ষেত্রে হচ্ছে, এগুলো কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, এরপর নেক্সট প্রদত্ত কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে? কোভিড-19, টাইফয়েড, না হেপাটাইটিস বি, না কলেরা? এটা দেখো WBCH 2000 কততে এসেছিল? 24 এসেছিল। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো যৌন সংসর্গে বিস্তার লাভকারী রোগ কিন্তু হেপাটাইটিস বি হবে। কোভিড-19 জানো করোনা এসেছিল আমাদের 2020, 21, 22-এ, অনেক আমাদের অত্যাচার করছিল আমাদের উপরে, তাই না? আমরা একদম ঘরবন্দি হয়ে গিয়েছিলাম সেই সময়টাতে, সবার মধ্যে কি ভয়, কত মানুষ মারা গিয়েছিল সেই সময়। কোভিড-19 কিন্তু কোনোদিনও যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করে না। টাইফয়েড তো তোমরা সবাই জানো, সালমোনেলা টাইফি নামক একটা ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়া অনুসারে কিন্তু টাইফয়েড রোগটা হয়। আর কলেরা তো জানেন যেটা হচ্ছে জলবাহিত রোগ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোভিড-19 হচ্ছে না, কলেরাও হচ্ছে না, টাইফয়েডও হচ্ছে না। কিন্তু হেপাটাইটিস বি কিন্তু আমাদের একটা সেক্স লিঙ্কেড জিঙ্ক, STI যেটাকে বলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে? STI। তাহলে হেপাটাইটিস বি সি নাম্বারটা হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে রাইট হচ্ছে। হেপাটাইটিস বি STD সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে পড়ছে। ওকে, তাহলে সি নাম্বার অপশনটা কিন্তু আমাদের ক্ষেত্রে রাইট।
ওকে, এরপরে নেক্সট সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম হলো সিফিলিস রোগ। এটা দেখো 2018-তে এসেছিল। তো এটা তোমরা সবাই জানবে। এই জীবাণুটার নাম হবে ট্রেপোনেমা প্যালিডিয়াম। ট্রেপোনেমা প্যালিডিয়ামই তো হবে, তাই না? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এই নাম্বার অপশানটাই রাইট হচ্ছে। দেখো 2018-তে এসেছিল। এরপর নেক্সট এসটিডি হলো এসটিডি এখনই জানলাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কী পড়বে? গনেরিয়া, সিফিলিস, এইডস সবগুলি। অবভিয়াসলি এক্ষেত্রে আমাদের সবগুলিই কিন্তু এসটিডি এর মধ্যে পড়ছে। গনেরিয়া, সিফিলিস, এইডস এই তিনটাই আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা হচ্ছে ডি নাম্বার অপশন রাইট। এটাও ইম্পর্টেন্ট, ওটা 2012-11 দুটো সালেই এসেছিল। তাহলে ডি নাম্বার অপশনটা কিন্তু রাইট। এরপর নেক্সট গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হলো থাইরক্সিন না অক্সিটোসিন না প্রোজেস্টেরন না টেস্টোস্টেরন। এটা দেখো 2015-তে এসেছিল। তো গর্ভনিরোধ বড়ি যেটাকে আমরা বলি কন্ট্রাসেপটিভ পিল, তাই তো? কন্ট্রাসেপটিভ পিলে থাকে কি প্রোজেস্টেরন, যে এবং কখনো কখনো ইস্ট্রোজেনটাও পাওয়া যায়, ঠিক আছে? যেটা হচ্ছে ডিম্বস্ফোটন রোধ করে, অর্থাৎ ডিম্বকটাকে পরিণত হতে কিন্তু দেয় না। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হচ্ছে? সি নাম্বার অপশান প্রোজেস্টেরন, তাই তো? এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সি নাম্বার রাইট। প্রদত্তগুলির কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? রাসায়নিক বলেছে, কেমিক্যাল। ওকে, মাথায় রেখো। ভ্যাসেক্টমি না কন্ডোম না আইউডি না ডায়াফর্ম। তো এক্ষেত্রে আমাদের আইউডি বলতে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, তাই তো? যেখানে কপার ইউজ করা হয়। এবার তুমি লক্ষ্য করো ভ্যাসেক্টমি মানে কি? এটা তো হচ্ছে পার্মানেন্ট, যেটা আছে এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ভার্স ডিফারেন্স অংশটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় ভ্যাসেক্টমিতে। আর কন্ডোম যেটা হচ্ছে এমনি নর্মালি ইউজ করা হয়, এটা একটা নিরোধ ব্যান্ড, তাই তো? এটা একটা ভালো প্রসেস। আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডিভাইসে কিন্তু রাসায়নিক গর্ভনিরোধ একটা পদ্ধতি, ডায়াফ্রামও না। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার তোমরা এটা সবাই বুঝতেই পারছো। এটা WBCS 2017-তে এসেছিল। এটা মানে ইম্পর্টেন্টই বলা চলে। এটা সি নাম্বার অপশন ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। কেন? কারণ এক্ষেত্রে কিন্তু কপার টি ইউজ করা হচ্ছে। ওকে, কপার রিলিজিং রয়েছে, তারপর রয়েছে হরমোন রিলিজিং। এগুলো কিন্তু ভালো করে দেখবে, কনফিউশনে পড়বে না একদম। ওকে, একবার দুবার দেখবে হয়ে যাবে। এক্সাম্পলগুলো অনেক ইম্পর্টেন্ট, এই এক্সাম্পল তুলেই কিন্তু কোশ্চেন করা হয়। তাহলে সি নাম্বার অপশন আমাদের রাইট। এরপর নেক্সট কপার টি এর কাজ। আচ্ছা, কপার টি কী করে? ডিম্বাণু নিঃসরণে বাধা দান করে, ডিম্বাণুর পরিণতি প্রাপ্তিতে বাধা দান করে, নিঃশক্তি ডিম্বাণুর রোপণে বাধা দান করে, না শুক্রাণুর সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণু নিষিক্তকরণের ক্ষমতাকে হ্রাস করে। এটাও দেখো অনেক ইম্পর্টেন্ট। ওকে, বললাম না এই কপার টি এই রিলেটেড, অর্থাৎ তোমাদের যে রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারটা রয়েছে, হ্যাঁ, জননগত স্বাস্থ্য, ওই চ্যাপ্টারের এই পোর্শনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই কোশ্চেন করা হয়। তো এই পোর্শনটাকে ভালো করে লক্ষ্য করবে। এটা 2023-এ এসেছিল। তো কপারটি কী করে? কপারটি হচ্ছে শুক্রাণুর যে গতিশীলতা, মোবাবিলিটি, অর্থাৎ শুক্রাণুটা যে চলাচল করবে স্পিডে যাবে সেটাকে কমায় দেয়, অর্থাৎ ওই স্পিডে যেতে পারে না। আর নিষিক্তকরণের ক্ষমতাটাকেও কিন্তু কমিয়ে দেয়। তাহলে শুক্রাণু, তাহলে আমাদের এক্ষেত্রে ডি নাম্বার অপশনটা রাইট হচ্ছে। শুক্রাণুর সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণু নিষিক্তকরণের ক্ষমতাকে হ্রাস করছে, তাই তো? তাহলে ডি নাম্বার অপশনটা কিন্তু আমাদের রাইট। ওকে, আমরা কিন্তু তোমাদের জন্য খেটে খেটে অনেক পরিশ্রম করে এই সেটগুলো বানাচ্ছি। তো অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকেও সাপোর্ট করো। এর আগে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পরীক্ষা কেমন হয়েছে। আমরা দিনরাত পরিশ্রম করে কিন্তু তোমাদের জন্য এই নোটগুলো প্রোভাইড করছি। তো অবশ্যই আমরা চাইবো তোমাদের এক্সাম খুব ভালো হোক। আর হ্যাঁ, 4th সেমিস্টারের জন্য কিন্তু তোমাদের ফুল ক্লাস অ্যানালাইসিস করা হবে এবং এইভাবেই প্রচণ্ড মানে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানালাইসিস করা হবে। তো অবশ্যই আমাদের সাথে থেকেও সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, আমরা কিন্তু অনেক পরিশ্রম করছি। আমরা যেমন তোমাদের পাশে থাকছি, অবশ্যই আমরাও আশা রাখবো যে তোমরাও যাতে আমাদের পাশে থাকো। অবশ্যই সাপোর্ট করো, বুঝলে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। মেন্ডেলীয় দ্বিসংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত। দেখো, তোমরা মেন্ডেল চ্যাপ্টারটা পড়েছো, দ্বিসংকর জনন, এক সংকর জনন, তাই না? মেন্ডেলের এক্সপেরিমেন্ট, ওখানে দেখবে মেন্ডেল কি, তার সাফল্যের কারণগুলি কী কী, এগুলো যখন বড় কোশ্চেন হতো এগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। তো তোমাদের এখন শর্ট প্রশ্ন, তো এগুলো অনেক ইম্পর্টেন্ট থাকবে। এক্ষেত্রে বলেছে দ্বিসংকর জনন অর্থাৎ ডিহাইব্রিড ক্রসের তোমাদের এটা বের করতে হবে। তো দ্বিসংকর জননের ক্ষেত্রে মনে রাখবে 1:1:1:1 হয়। এক্ষেত্রে ধরো এটা হচ্ছে একটা টেস্ট ক্রস। ওকে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্রস স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি। এই টেস্ট ক্রসে যদি আমরা ফিনোটাইপিক অনুপাত ঘটাই তাহলে আমাদের 1:1:1:1 আসে। তাহলে কিন্তু দ্বিসংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত এটা আমাদের বি নাম্বার অপশন রাইট। দেখো অনেক ইম্পর্টেন্ট, 2400 এসেছিল, 1700 এসেছিল, অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ওকে, তাহলে আমাদের বি নাম্বার অপশনটা রাইট। এরপর নেক্সট, মেন্ডেলের এক সংকর জননের F2 জনুতে জিনোটাইপিক অনুপাতটি কত হয়? তো এক সংকর জনন অর্থাৎ মনোহাইব্রিড ক্রসে তোমরা সবাই জানবে 1:2:1 হয়, তাই তো? এটা তো বলার কিছুই নেই, অনেক সোজা একটা প্রশ্ন। তাহলে বি নাম্বার অপশনটা কিন্তু রাইট। এরপর নেক্সট,
সব অংশগতি সম্পর্কিত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটির অন্য কী নামে পরিচিত? দেখো মেন্ডেলের যে প্রথম সূত্র রয়েছে তার একটা নাম রয়েছে, দ্বিতীয় সূত্র রয়েছে তারও কিন্তু একটা নাম রয়েছে। তো এই ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটার নাম কী হবে তোমরা বলো, তাড়াতাড়ি অ্যান্সার বলো। পৃথকী ভাবনের সূত্র হবে না, প্রকটতার নীতি হবে না, স্বাধীন বিন্যাসের সূত্র হবে না, ব্যাক ক্রস হবে? তাদের বলো কী হবে অ্যান্সার? এটা অবশ্যই আমাদের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, তাই তো, অর্থাৎ স্বাধীন বণ্টনের সূত্র মনে রাখবে। আর প্রথম সূত্রটা কি? পৃথকী ভবনের সূত্র, মনে থাকবে তো? তাহলে সি নাম্বার অপশানটা কিন্তু আমাদের রাইট। ওকে, এরপরে নেক্সট, ডাউন সিনড্রোম এর কারণ কি? নন ডিসজাংশন, না অতিরিক্ত 21 নং ক্রোমোজোমের উপস্থিতির কারণে উৎপত্তি ট্রাইসোমি, না এ আর বি উভয়, না এগুলির কোনোটি? এগুলি সবগুলি আর কি। WBCS 2016তেও এসেছিলো, 22এও এসেছিলো। দেখো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে নন ডিসজাংশন প্লাস কি হয়? ট্রাইসোমি 21 হয়, তাই তো। এক্ষেত্রে 21 নং যে মানুষের দেহে ক্রোমোজোমটা রয়েছে তার অতিরিক্ত উপস্থিতির কারণে ট্রাইসোমি 21 হয়, যেটাকে বলে নন ডিসজাংশন, এর কারণেই কিন্তু এটা ঘটে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমাদের এও হচ্ছে নন ডিসজাংশন আর অতিরিক্ত 21 নং ক্রোমোজোমের উপস্থিতির কারণে উৎপত্তি ট্রাইসোমি। তাহলে এ আর বি উভয়ই বলতে পারি, তাহলে আমাদের সি নাম্বার অপশানটা কিন্তু রাইট। এরপর নেক্সট, টার্নার সিনড্রোম কোন ধরনের যৌন ক্রোমোজোম ঘটিত সজ্জা দেখায়? XXY, XYY, না XXX, না XY, না X0? এটা দেখো অনেক ইম্পর্টেন্ট এই পোর্শনটা, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার যেটা রয়েছে এটা কিন্তু এই পোর্শনটা, অর্থাৎ রোগ স্বাস্থ্য যে ব্যাপারটা রয়েছে, টার্নার সিনড্রোম বিভিন্ন বংশগত রোগ, তারপর তোমাদের যেটা রয়েছে ক্রোমোজোমীয় ত্রুটি, এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট এই পোর্শনটাও, তো ওইগুলো ভালো করে দেখবে। দেখো টার্নার সিনড্রোমের ক্ষেত্রে X0 মনে রাখবে, জিনোটাইপিক এটা কী হয়? X0 হয়। টার্নার সিনড্রোম মেয়েদের মধ্যে একটা X ক্রোমোজোমের অনুপস্থিতি, অর্থাৎ একটা X ক্রোমোজোম থাকে না, যেটার ক্ষেত্রে কি হয়ে যাবে তাহলে? X0 হয়, X0। ওকে, অর্থাৎ একটা X হচ্ছে থাকে না, অনুপস্থিতি থাকে। এদের উচ্চতা কী হয়? কম হয়, আর ডিম্বাশয় অপরিণত থাকে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশানটা রাইট হচ্ছে, XO, তাই তো। এছাড়াও দেখবে ক্লাইনফেল্টার সিনড্রোম রয়েছে, ওগুলো ভালো করে পড়বে। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশানটা রাইট হচ্ছে। এই দেখো ক্লাইনফেল্টার সিনড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপিক কী হবে? তো এক্ষেত্রে ওখানে যেমন কী ছিল, টার্নার সিনড্রোমের ক্ষেত্রে একটা X কম ছিল, তো এক্ষেত্রে কী হবে বলো তো? ক্লাইনফেল্টারে একটা X বেশি চলে আসবে, অর্থাৎ XXY হয়ে যাবে। তাহলে ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে কী হচ্ছে তাহলে আমাদের এটা 47 প্লাস XXY। দেখো এই ক্ষেত্রে তাহলে এটা কোনটার সাথে মিলছে? এ নাম্বার সাথেই তো মিলছে, তাই না? 47 XXY, এটা অনেক ইম্পর্টেন্ট, এই পোর্শনটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। ওকে, 2018তে এসেছিলো, তাহলে এ নাম্বার অপশানটা কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট হচ্ছে। এরপর নেক্সট, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন দশায় রো প্রোটিন এর ভূমিকা রয়েছে? প্রারম্ভিক দশায়, না সম্প্রসারণ দশায়, না সমাপ্তি দশায়, না এদের কোনোটিই নয়? এটাও ইম্পর্টেন্ট, এটা 2024 এসেছিল। রো প্রোটিন সমাপ্তি দশার ভূমিকা কী হয় বলো তো? প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশনে যে রো প্রোটিনটা রয়েছে সেটা আরএনএ পলিমারেজকে থামাতে সাহায্য করে। ওকে, আরএনএ পলিমারেজটাকে স্টপ করতে সাহায্য করে, সেজন্য এটাকে টার্মিনেশন স্টেজে এটাই কাজ করে। তাহলে সঠিক অ্যান্সার কি? সমাপ্তি দশা। টার্মিনেশন স্টেজ মানে কি? সমাপ্তি দশাতেই কাজ করা হয়, কারণ এটা তো থামাতে সাহায্য করছে না। তাহলে আরএনএ পলিমারেজকে থামাতে সাহায্য করছে কি? ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে রো প্রোটিনটা। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ক্ষেত্রে সি নাম্বার অপশানটা রাইট হচ্ছে। নেক্সট, নিচের কোনটি 3টি কোডন প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকরণ সিগন্যাল হিসেবে কাজ করে? তো এক্ষেত্রে দেখো UAA, UGA আর UAG এই 3টা কোডনকে কিন্তু ননসেন্স কোডন বা স্টপ কোডনও বলা হয়। এগুলি প্রোটিন সংশ্লেষে বন্ধ করে দেয়। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? দেখো এ নাম্বার অপশানই তো মিলে যাচ্ছে, তাই তো। UAA, UGA, UAG এটাকে বলে ননসেন্স বা স্টপ কোডনও বলা হয়, মনে রেখো, এটা অনেক ইম্পর্টেন্ট, 2018তে এসেছিলো, ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে নেক্সট, mRNA যে সিকোয়েন্সের দ্বারা প্রোটিন গঠনকে নির্দেশ করে তা হলো? তো এই ক্ষেত্রে mRNA 3 নিউক্লিওটাইডের একটা সেটকে আমরা বলি কোডন, যা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে। তো এক্ষেত্রে এক্সন বলছে, ইন্ট্রন বলছে, কোডন বলছে, অ্যান্টিকোডন। তাহলে কী হবে অ্যান্সার বলো? কোডন হবে, তাই তো। সি নাম্বার অপশান রাইট। WBCS 2008-এ এসেছিল। প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান হলো মাইটোকন্ড্রিয়া, না গলগি বডি, না লাইসোজোম, না রাইবোজোম? এবার দেখো প্রোটিন সংশ্লেষের জন্য এটা তোমরা সবাই জানো, এটা একদম মানে ইজি কোশ্চেন, এটা হবে রাইবোজোম। আর মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? সেল পাওয়ার হাউস অফ সেল, তাই তো, মানে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া। আর লাইসোজোমকে বলা হয় যে সুসাইড ব্যাগ, আত্মঘাতী থলি। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশান রাইবোজোম হচ্ছে। প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান যেটা হয় রাইবোজোমেই হয়। তাহলে সঠিক অ্যান্সার ডি। কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোডন হলো AUG? মিথিওনিন, না টাইরোসিন, না ভ্যালিন, না সেরিন? এটাও ইম্পর্টেন্ট, এটা 2015-তে এসেছিল, ঠিক আছে। দেখো জৈব রাসায়নিক তত্ত্ব যেটা হচ্ছে
AUG অর্থাৎ মিথিওনিন, AUG হচ্ছে স্টার্ট কোডন, যা সর্বদা মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে। তাহলে এক্ষেত্রে মিথিওনিনটাই আমাদের অ্যান্সার হচ্ছে, তাহলে এ নাম্বার অপশনটা আমাদের রাইট। এরপরে নেক্সট, জীবের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম কে উপস্থাপন করেন? জৈব রাসায়নিক তত্ত্ব অবশ্যই ওপারিন, এটা তোমরা জানো। ওপারিন প্রথম বলেছিলেন যে জীবের উদ্ভব হয়েছে জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, পরে হ্যালডেনও একই মত দেন। তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের ওপারিন হচ্ছে, সি নাম্বার অপশন রাইট। WBCS 2018-তে এসেছিল, এটাও ইম্পর্টেন্ট। এই সেটের কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, তো ভালো করে পড়ে নিও। প্রদত্ত কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল? যখন প্রাণ সৃষ্টি হয়েছিল বায়ুমণ্ডলে, যখন সৃষ্টি হয়েছিল তখন বায়ুমণ্ডলে কোনটাই অনুপস্থিত ছিল, মানে ছিল না? অ্যামোনিয়া, না হাইড্রোজেন, না মিথেন, না হচ্ছে অক্সিজেন? তো অবশ্যই প্রাণ সৃষ্টির সময় কিন্তু অক্সিজেন আমাদের ছিল না। আদিম বায়ুমণ্ডল রিডিউসিং অ্যাটমসফিয়ারে কী কী ছিল? অ্যামোনিয়া অবশ্যই ছিল, হাইড্রোজেনও ছিল, মিথেনও ছিল, কিন্তু অক্সিজেন ছিল না। তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশনটা আমাদের রাইট। 2022 এসেছিল, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? ওপারিন করেন, না পাস্তর করেন, না উরে আর মিলার করেন, না হ্যালডেন করেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? লুই পাস্তর। লুই পাস্তর আর হচ্ছে কি সাভেননেক ফ্ল্যাক্স পরীক্ষার মাধ্যমে কি করে প্রমাণ করেন যে অজীব থেকে হঠাৎ সৃষ্টি, মানে জীব সৃষ্টি কিন্তু হয় না। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমাদের কি হচ্ছে? পাস্তুর হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে হয় না। বি নাম্বার অপশনটা রাইট। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো অপসারী বিবর্তনের উদাহরণ, না অভিসারী বিবর্তনের উদাহরণ, না প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ, না পরিব্যক্তির উদাহরণ? এটা দেখো WBCS 2023 এসেছিল, ঠিক আছে। শিল্প অঞ্চলে যখন গাছের বাকল কালো হয়ে যাওয়ার পর কালো রঙের যে পোকামাকড় থাকে সেটা কি বেশি বেঁচে গেল, তো এটি ডারউইন ন্যাচারাল সিলেকশন এর জীবন্ত উদাহরণ বলেই মেনে নিয়েছিলেন, যেটাকে আমরা বলছি প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। তাহলে ইন্টারস্টিশিয়াল মেলানিজম কিসের উদাহরণ? প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। তাহলে সি নাম্বার অপশনটা আমাদের রাইট। এরপর নেক্সট, মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ, না পুরাতত্ত্ব জনিত প্রমাণ, না নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ, না এগুলি কোনোটিই নয়? এটা দেখো অনেক ইম্পর্টেন্ট, এটা 2019-এ এসেছিল। দেখো আগেকার দিনে কী বলো তো, মানুষরা কাঁচা মাংস খেত, তাই তো? এই অ্যাপেন্ডিক্সটা সেই সময় ছিল, কিন্তু এখন মানুষ সেদ্ধ করা মাংস খাচ্ছে বা যে কোনো জিনিস বয়েল করে খাচ্ছে। এবার খেতে খেতে কী হচ্ছে, এই অ্যাপেন্ডিক্সটা আস্তে আস্তে মানুষের দেহ থেকে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে তুমি কিন্তু এটা বলতে পারো, এটা আমাদের অ্যান্সার সি নাম্বার অপশন, অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণই হতে পারে, তাই তো? কারণ এটা কিন্তু এখন মানে নিষ্ক্রিয় অঙ্গও বলা হয় এটাকে, অ্যাপেন্ডিক্স কিন্তু নিষ্ক্রিয় অঙ্গের মধ্যেও পড়ে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমাদের সি নাম্বার অপশনটাই রাইট হচ্ছে, তাই না? এরপর নেক্সট, আর্কিওপটেরিক্স কোন দুটি প্রাণীগোষ্ঠীর মিসিং লিঙ্ক? রেপটিলিয়া বা ম্যামেলিয়া, না হচ্ছে পিসেস অ্যামফিবিয়া, না রেপটিলিয়া অ্যাভিস, না অ্যামফিবিয়া রেপটাইলস? এটা 2023 এসেছিলো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। দেখো আর্কিওপটেরিস পাখির মতো পালক আর উঠতে পারতো। আর্কিওপটেরিস কাদের? এরা হচ্ছে পাখির মতো পালকও ছিল এবং উঠতেও পারতো। আবার এরা সরীসৃপদের মতো দাঁত, লম্বা লেজও ছিল। তাই পাখি অর্থাৎ অ্যাভিস আর সরীসৃপ রেপটাইল এর সংযোগ সূত্র। তাহলে আমরা বলতে পারি এটা রেপটেলিয়া আর অ্যাভিসের মিসিং লিঙ্ক, তাই তো? কারণ দুটোর বৈশিষ্ট্যই কিন্তু এক্ষেত্রে রয়েছে, সরীসৃপদের বৈশিষ্ট্যও রয়েছে, আবার এক্ষেত্রে পাখির মতো যে বৈশিষ্ট্য থাকে সেটাও রয়েছে। তাহলে এটা রেপটেলিয়া আর ম্যামেলিয়া, অর্থাৎ এ নাম্বার। তাহলে অ্যাভিস আর হচ্ছে রেপটিলিয়া, অর্থাৎ সি নাম্বার অপশনটা কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট হচ্ছে, তাই তো? পাখির মতো বৈশিষ্ট্য রয়েছে আর সরীসৃপদের মতো বৈশিষ্ট্য রয়েছে, সি নাম্বার অপশন রাইট। সরীসৃপদের স্বর্ণযুগ বলা হয় মেসোজোয়িক যুগকে, না সিনোজোয়িক যুগকে, না প্যালিজোয়িক যুগকে, না হচ্ছে প্রোটেক্সের যুগকে? এটাও 2013-তে এসেছিল। দেখো সরীসৃপদের স্বর্ণযুগ মনে রাখবে মেসোজোয়িক যুগকেই বলা হয়। মেসোজোয়িক যুগ বলা হয় এজ অফ রেপটাইলস, কারণ কি তখন ডাইনোসর সহ সরীসৃপরা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিল, ওই টাইমেই কিন্তু ডাইনোসরও ছিল। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু এ নাম্বার অপশন, অর্থাৎ মেসোজোয়িক যুগকে বলা হচ্ছে। টোটাল কোশ্চেন অ্যানালাইসিস করা আমাদের কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে। আর সামনে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, মন দিয়ে এক্সাম দিও, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের এক্সামগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিবে, ওকে। তো খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।